রাতে শোয়ার পর কাশি যেন থামছেই না। প্রতি 10টি বাচ্চার একজন অ্যাজমায় আক্রান্ত। আমি কোনো ওষুধ দিই না, কখনো কখনো বলি ওষুধ দিলে 7 দিনে কমবে, না দিলে 1 সপ্তাহে কমবে। আগে কি এত অ্যালার্জি ছিল বা নাকি আমরা চিনতাম না? যত মাটির কাছাকাছি তত কম রোগ অসুখ, ঠিক উল্টো ব্যাপারটাই আমরা মনে করি। হাঁপানি মানে তার শ্বাসকষ্ট হবে, তার চূড়ান্ত একটা অসুবিধা। ছোটবেলা থেকেই গলা দিয়ে শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে, বারবার কাশি হচ্ছে, ইনহেলার না দিলে কাশি কমছে না, তো সেক্ষেত্রে তাদের কিন্তু পরবর্তীকালে ফুল ব্লোন অ্যাস্তমা হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। খেলতে যাওয়া মানেই একটা কিন্তু দূষণ আর ধুলোর, এসিতে বাচ্চারা বেশি থেকে যাচ্ছে, স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে। যত বদ্ধঘর, যত এয়ার চলাচল কম করছে, তারা ঘরের বাইরে না গেলেও ঘরের মধ্যে থাকলেও কিন্তু এগুলোর এক্সপোজার যখন হবে সেখান থেকে বাড়বে। একটু কাশি হলে সিরাপ বা নেবুলাইজার বা ইনহেলার নানা কিছু জোর করে ডাক্তার বলে অ্যান্টিবায়োটিক লিখে দিন, পরীক্ষা চলে আসছে সামনে, কাপ সিরাপ দিন, তো বয়স কত 5 বছর, আচ্ছা এটা 5 ml করে 3 বার খাইয়ে দাও, এইটা চলবে না। এটা একদমই চলবে না। ইনহেলার নিয়ে ভয়টা, এটার কি কোনো ভিত্তি রয়েছে নাকি এটা একেবারেই অমূলক? নেবুলাইজার বোধ হয় ইনহেলার থেকে বেশি এফেক্টিভ। হ্যাঁ। বড় বড় মেশিন, দাম বেশি, ইলেকট্রিকে চলছে, আওয়াজ দিয়ে গঙ্গো করে গ্যাস বেরোচ্ছে, এটা একদম খুব। সকালে স্কুল বাসে উঠছে বাচ্চা, ব্যাগে রাখা ইনহেলার, বিকেলে পার্কে খেলতে গিয়ে একটুতেই হাঁপিয়ে যাচ্ছে, রাতে শোয়ার পর কাশি যেন থামছেই না। খুব চেনা ছবি এখনকার, সেই সঙ্গে একটা চেনা শব্দ ঘোরে, অ্যালার্জি। আরও এক ধাপ এগিয়ে অ্যাজমা। সরে যাচ্ছে মেট্রো শহরগুলোর প্রতি 10টি বাচ্চার একজন করে নাকি এই অ্যাজমায় আক্রান্ত। শুধুই কি পলিউশন বেড়ে যাওয়া, নাকি আমরা আমাদের লাইফস্টাইলকে এমনই বদলে ফেলেছি বাচ্চারা বিপদে পড়ছে? দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন হেলথ টকে আজ আমি তিয়াস কথা বলবো এই নিয়েই। আমার সঙ্গে রয়েছেন কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান ডক্টর প্রভাস প্রসূন গিরি। ওয়েলকাম ডক্টর। নমস্কার। এই যে বাচ্চাদের হাঁচি কাশি সর্দি, তো একটা সময় পর্যন্ত আমরা জানতাম যে ঠান্ডা লেগে সর্দি হয়েছে, হাঁচি হচ্ছে, এবং মোটামুটি বছরে 2-3 বার সিজন চেঞ্জে বা বর্ষায় বা শীতে এটা হতো। এখন ঘরে ঘরে সব বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সারা বছরই নাক থেকে জল পড়ছে, একটা না থামা কাশি সর্দি। মানে এটা কিভাবে হয়ে গেল, কেন হলো? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে ঠান্ডা লাগা কথাটা, এটাতে আমার ঘোরতর আপত্তি আছে। ঠান্ডা লাগা একটা অনুভূতি, যেরকম গরম লাগা, এটা আমরা চলতি ভাষায় বলে থাকি। তো ইউজুয়ালি বলা হয় একটা বাচ্চা, স্পেসিফিক্যালি যারা স্কুল গোয়িং, তাদের বছরে 6 থেকে 8 বার সর্দি কাশি জ্বর হতে পারে। এগুলো নর্মালি ভাইরাল ফিভারের মতোই, একটা ভাইরাল ইনফেকশন হয়, সর্দি কাশি জ্বর হয়, সেলফ লিমিটিং, তেমন কোনো ওষুধ লাগে না। মোস্ট অফ দ্য ক্ষেত্রেই আমি কোনো ওষুধ দিই না, কখনো কখনো বলি ওষুধ দিলে 7 দিনে কমবে, না দিলে 1 সপ্তাহে কমবে। কিন্তু এই রেগুলার দেখা যাচ্ছে যে যদি এই ফ্রিকোয়েন্সিটা অত্যন্ত বেড়ে যায় এবং বারবার ঘন ঘন হচ্ছে, প্রত্যেক মাসে 2 বার হচ্ছে, সর্দি কাশি হয়ে থামতে চাইছে না, বা যে রেগুলার ইন্টারভেল, সেই ইন্টারভেলের আগেই সর্দি কাশি বারবার রিপিট হচ্ছে, ইউজুয়াল টাইমে যেটা কমে যাওয়ার কথা তার থেকে বেশি হচ্ছে, এত কাশি হচ্ছে যে বাচ্চার ডেইলি অ্যাক্টিভিটিস তারা করতে পারছে না, ঘুমোতে পারছে না, স্কুলে যেতে পারছে না, তখন কিন্তু ভাবতে হবে যে এটা নর্মাল সর্দি কাশি বা ভাইরাল, যেটাকে আমরা বলে থাকি ভাইরাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা হয়তো নয়, তার থেকে অন্য কিছু। এখন মা বাবারা প্রায়ই বলে যে বাচ্চার অ্যালার্জি হচ্ছে বা অ্যালার্জি থেকেই হাঁচি কাশিটা হচ্ছে। তো আগে কি এত অ্যালার্জি ছিল বা নাকি আমরা চিনতাম না, নাকি এখন সত্যি অ্যালার্জি জিনিসটা এতটা বাড়ছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা যখন বাচ্চাদের ট্রিটমেন্ট করি, যখন বলি যে আপনার বাচ্চার এই রিপিটেড সর্দি কাশি যেটা হচ্ছে, হাঁচি হচ্ছে, সেটা অ্যালার্জি বা অ্যাজমা গোত্রীয় কোনো একটা সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটাই করেন। তো এটা মনে রাখতে হবে যে বিগত 20 বছরে কিন্তু আমাদের পরিবেশ এবং প্রকৃতি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বাচ্চারা এখন ঘরের মধ্যেই বেশি সময় আবদ্ধ থাকছে, এসির মধ্যে রয়েছে, এসি একটা শুষ্ক হাওয়া ছাড়ে যাতে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের আর্দ্রতা অনেকটা কমে যায়। এছাড়া একটা খুব প্রচলিত থিওরি আছে যেটাকে বলে হাইজিন হাইপোথিসিস, মানে যত মাটির কাছাকাছি তত কম রোগ অসুখ, ঠিক উল্টো ব্যাপারটাই আমরা মনে করি। অনেকেই কিন্তু এই হাইপোথিসিসে বিশ্বাস করেন। বাচ্চারা বাইরে এক্সপোজার বেশি হচ্ছে না, মাঠে খেলতে যাচ্ছে না, ঘরের মধ্যে বেশি সময় থাকছে, এবং সবচেয়ে যেটা বড় কন্ট্রিবিউটর যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পলিউশন। আমরা এখন মোস্ট অফ দ্য সময় দেখছি যে আমাদের যে AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটা 200-র উপরে থাকছে। 20 বছর আগে সেটা ছিল না। তো আমাদের যে নাক বা নাকের ভিতরের যে আমাদের সিস্টেম বা লাংস, এটা যে পরিমাণ পলিউশনকে সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মেছিল, তার থেকে অনেক বেশি পলিউশন এখন সহ্য করতে হচ্ছে, এবং এই সব পলিউশনসগুলোই কিন্তু এই অ্যালার্জির একটা বড় কারণ।
তাই আমরা দেখতে পাই যে বড় বড় শহরে বা পলিউটেড এরিয়াতে যে পরিমাণে অ্যালার্জি বা অ্যাস্তমার সমস্যা দেখতে পাওয়া যায়, গ্রামাঞ্চলে সেটা অনেকটাই কম। আপনার কথার মধ্যে উঠে এলো অ্যাজমার সমস্যাটা। একটা সময় পর্যন্ত আমরা এটাকে খুব সিরিয়াস অসুখ বলে জানতাম। হাঁপানি মানে তার শ্বাসকষ্ট হবে, তার চূড়ান্ত একটা অসুবিধা, এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে এতটাও দেখা যেত না বা শোনা যেত না। এখন আপনি বলছেন যে ঘরে ঘরে বাড়ছে, এবং যেমনটা পরিসংখ্যান বলছিলাম যে সব শহরগুলোতে 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চারই এরকম হাঁপানির সমস্যা হচ্ছে। তো এটা ঠিক কতটা সিরিয়াস? হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে আমরা যে পরিবেশে আগে থাকতাম তার থেকে পরিবেশটা অনেকটাই বদলে গেছে। এবং বা আমাদের যখন আমরা বলি যে আপনার বাচ্চার কাশি কমছে না, আপনার বাচ্চার সর্দি কমছে না, আপনার বাচ্চারা তো অ্যাস্তমা বা হাঁপানি আছে, তখন প্রথম প্রশ্নটা এটাই করেন, ডাক্তার ওর তো হাঁপায় না, ও তো শ্বাসকষ্ট হয় না, আপনি কেন বলছেন অ্যাস্তমা? তো মনে রাখতে হবে চাইল্ডহুড অ্যাস্তমা যেটা, সেটা কিন্তু বড়দের অ্যাস্তমার থেকে অনেকটাই আলাদা। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এদের যে ম্যানিফেস্টেশন সেটা কাশি দিয়ে শুরু হয় এবং শ্বাসকষ্ট অনেক শেষে হয়, এবং অনেক বাচ্চার শ্বাসকষ্ট হয়ই না। ও, হাঁপানি বলে যে ছবিটা আমাদের সামনে ভেসে ওঠে না, সেটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং ইউজুয়ালি আমাদের দুটো টার্মিনোলজি ইউজ করা হয়, একটা চাইল্ডহুড অ্যাস্তমা আর একটা বলা হয় হাইপার রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ। খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যাদের বয়স 8 মাস, 1 বছর বা 2 বছর, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা চট করে অ্যাস্তমা এই টার্মটা আমরা ইউজ করি না। তাদের ক্ষেত্রে আমরা বলি হাইপার রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ। আমি অনেক সময় বলি এটা অ্যাস্তমার ছোট ভাই, যাদের অনেক ছোটবেলা থেকেই গলা দিয়ে শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে, বারবার কাশি হচ্ছে, ইনহেলার না দিলে কাশি কমছে না। তো সেক্ষেত্রে তাদের কিন্তু পরবর্তীকালে ফুল ব্লোন অ্যাস্তমা হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। এবং মনে রাখতে হবে বেশ কয়েকটা জিনিস যেগুলো ট্রিগার হিসাবে কাজ করে: রিপিটেড ভাইরাল ইনফেকশনস, পলিউশনস, ধুলো, ধোঁয়া, লেস আউটডোর অ্যাক্টিভিটি, ফুড হ্যাবিট চেঞ্জ। স্পেসিফিক্যালি যারা প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে না, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি, অ্যাস্তমা এগুলোর প্রবণতা অনেকটাই বেড়ে যায়। এখন সময়টা না এত জটিল হয়ে গিয়েছে যে একদিকে এত দূষণ, ধুলো, এই যে বাইরে খেলতে যাওয়া মানেই একটা কিন্তু দূষণ আর ধুলোর সঙ্গেও একটা এক্সপোজার হচ্ছে আর কি। সেখান থেকে বাঁচতে আবার এসিতে বাচ্চারা বেশি থেকে যাচ্ছে, অন্যদিকে স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, খেলাধুলো অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, মানে সবই যেন যা হওয়া উচিত তার উল্টো হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, সবগুলো জিনিসই মানে ব্যালেন্স করে চলতে হবে। তো এই যে সবকিছু এরকম উল্টো হয়ে যাচ্ছে, ব্যালেন্স করতে হবে, এই যুদ্ধটাতে বাচ্চাদের ফুসফুস কি দুর্বল হয়ে যাচ্ছে? ফুসফুস ঠিক দুর্বল হয়ে যাচ্ছে বলতে পারবো না, কিন্তু বা ফুসফুসের কার্যকারিতা কমে যাচ্ছে সেটা বলতে পারবো না। কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে যে একটা বাচ্চা যে দিনে 2 থেকে 3 ঘন্টা আউটডোর অ্যাক্টিভিটি করে, যে আউটডোর অ্যাক্টিভিটি করছে, দৌড়াচ্ছে বাইরে, খেলছে, সেক্ষেত্রে তাদের ফুসফুসের যতটা সক্ষমতা থাকে, সে যদি সেই জিনিসটা না করে, ঘরের মধ্যে বসে থাকে, তাহলে তার সক্ষমতা ডেফিনেটলি কমবে। এবং সবচেয়ে বড় কথা যেটা বারবার বললাম, হাইজিন হাইপোথিসিস, যত ঘরের মধ্যে বন্দি থাকবো তত বেশি কিন্তু আমার রেসপিরেটরি ট্র্যাক্ট যেটা, সেটা অসুখের প্রতি তার প্রবণতা বাড়বে, তার অ্যালার্জি প্রোন বেশি হবে, সে মোর অ্যাস্থমাটিক হবে। ফলে যত আমার বাইরে এক্সপোজার হবে সেটা কিন্তু তত ভালো। এবং এটা মনে রাখতে হবে, আমরা একটা কথা খুব ভুলে যাই, সেটা হচ্ছে ইনডোর এয়ার পলিউশন। বাইরের পলিউশনের সঙ্গে সঙ্গে ঘরের পলিউশন, ইনডোর এয়ার পলিউশন, এটাও কিন্তু ক্রমাগত বাড়ছে। ডাস্ট মাইট এক্সপোজার, ইনডোর এয়ার পলিউশন, সেটাও বাড়ছে। বাড়ির লোক প্রায় বলেন, ডাক্তারবাবু ও তো শুধু বাসে করে স্কুলে যায়, স্কুল থেকে ফিরে এসে বাড়িতে বাইরে কোথাও যায় না, তাহলে আপনি কি করে বলছেন ওর মধ্যে পলিউশন ঢুকে যাচ্ছে, ওর মধ্যে অ্যাস্তমা হচ্ছে, অ্যালার্জি হচ্ছে? তো ইনডোর এয়ার পলিউশন, এটাকে কিন্তু আমরা অগ্রাহ্য করতে পারি না। এটা ঠিক কিভাবে হয় আর কিভাবে আটকানো যায়? এটা আটকানো খুব ডিফিকাল্ট। মনে রাখতে হবে যে আমরা এখন যে আগে যেরকম বড় বড় বাড়িতে থাকতাম, খোলা দরজা জানলা থাকতো, যেখানে এয়ার পাস করতে পারতো, সেখান থেকে আমরা এখন ছোট ছোট খুপড়ির মতো ফ্ল্যাট বাড়িতে শিফট করে গেছি। আলো কম ঢুকছে, এয়ার চলাচল যেটা করে, বায়ু চলাচল, সেটা অনেক কম হচ্ছে। সবসময় এসিতে বন্ধ থাকছি আমরা, ঘরের মধ্যে ভারী ভারী পর্দা যেগুলো থাকছে, চাদর, সেগুলো সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না, ধুলো ঝাড়া হচ্ছে না। এই সমস্ত কিছু থেকে কিন্তু ইনডোর এয়ার পলিউশনের সম্ভাবনা বাড়ছে। তার সঙ্গে বেশ কয়েকটি জিনিস কিন্তু ট্রিগার হিসাবে কাজ করে, যেরকম মসকিউটো রিপিলেন্ট, অনেক সময় তীব্র ধোঁয়া বা গন্ধ, স্পেসিফিক্যালি যারা স্মোকিং করে, ঘরের মধ্যে স্মোক করছে, অনেক সময় দেখা যায় যে পুজো আর্চা করার জন্য যে ধূপ দেওয়া হয়, সেই ধোঁয়া কিন্তু অনেক সময় ইরিটেন্ট বা ট্রিগার হিসাবে কাজ করে। খুব তীব্র গন্ধ, লাইক পারফিউম, ডিও, তার গন্ধ কিন্তু ইরিটেন্ট হিসাবে কাজ করে। এবং যত বদ্ধ ঘর, যত এয়ার চলাচল কম করছে, তার উপরে এইগুলো যদি অ্যাড হয়, সেগুলো কিন্তু ইনডোর এয়ার পলিউশন বাড়িয়ে তোলে। এবং একটা বাচ্চা যারা অলরেডি অ্যালার্জি বা অ্যাস্তমার সমস্যা রয়েছে, তারা ঘরের বাইরে না গেলেও ঘরের মধ্যে থাকলেও কিন্তু এগুলোর এক্সপোজার যখন হবে সেখান থেকে বাড়বে। আরও একটা খুব সিগনিফিক্যান্ট এক্সপোজার হচ্ছে পেট এক্সপোজার। অনেক বাড়িতেই পেটস থাকে, এই অনেক বাচ্চা কিন্তু মারাত্মকভাবে পেট এক্সপোজারে সেন্সিটিভ। তো পেট এক্সপোজার থাকলে বা সফট টয়েস,
সেইগুলোই থাকলে সেখান থেকে কিন্তু অ্যালার্জি বা অ্যাস্তমার সমস্যা মানে সেই অনেকটাই সূক্ষ্ম বাড়তে থাকে। লোম বা রোঁয়া সেই যখন সূক্ষ্ম লোম বা লোয়া সেটা কিন্তু তারা সহ্য করতে পারে না এবং সেখান থেকে সমস্যা হয়। তো যখনই আমরা একটা বাচ্চাকে দেখছি যে একটা ইউজুয়াল ফ্রিকোয়েন্সি বেশি, তাদের বারবার কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি সহজে কমছে না, সঙ্গে সঙ্গে আমরা এই হিস্ট্রিগুলো নিই যে কীরকম বাড়িতে থাকছে, এক্সপোজার কীরকম রয়েছে, সানলাইট কীরকম ঢুকছে, বাড়িতে পেট এক্সপোজার আছে কিনা, তারপরে আগে সেই পরিবেশটাকে যতক্ষণ না পর্যন্ত আমি যতটা সম্ভব ততটা মডিফাই করতে পারবো, ততক্ষণ আপনি যত সিরাপ, নেবুলাইজার, ইনহেলার দিই পুরোপুরি কন্ট্রোলে কিন্তু আসবে না। একদম। ইনফ্যাক্ট আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এখন যে বাচ্চারা এত ঘন ঘন ভুগছে, সবসময় 7 দিন অপেক্ষা করাও সম্ভব হয় না, কারণ তার স্কুল আছে, অন্যান্য কাজকর্ম আছে, তো ওষুধের এক্সপোজারও বাচ্চাদের মধ্যে বেড়ে গেছে। এখন প্রচুর অ্যান্টিবায়োটিক্স, একটু কাশি হলেই সিরাপ বা নেবুলাইজার বা ইনহেলার, নানা কিছু। তো এত কিছু দিয়ে যে দ্রুত বাচ্চাকে সুস্থ করার চেষ্টা বা সুস্থ রাখার চেষ্টা, এটা কি আদতে তার প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে? সঠিকভাবে বললে হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে বললে না। যেটা বললাম যে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চাদের যেটা নর্মাল সর্দি কাশি হয় প্লাস মাইনাস অল্প জ্বর, সেগুলো ভাইরাল ফিভার, সেগুলো সেলফ লিমিটিং। ইউজুয়ালি 3 দিন 4 দিনের মধ্যে জ্বরটা কমে যায়, সর্দি কাশি 7-8 দিনের মধ্যে কমে যায়, তার জন্য কোনো ওষুধ লাগে না। সিমটোমেটিক থেরাপি, একটু নাকের ড্রপ, খুব সর্দি হলে একটু অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন, সেসব লাগে। সবচেয়ে বড় প্রবণতা হচ্ছে আমাদের এখানে মুড়োমুড়কির মতো অ্যান্টিবায়োটিক্স খাওয়া, ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক পায়। পেশেন্ট যখন 4 দিনের মাথায় আমার কাছে আসছেন, তিনি অলরেডি একটা অ্যান্টিবায়োটিক প্রথম দিন থেকেই খেয়ে চলে আসছেন, কিন্তু যেটা 7 দিনেই কমবে সেটা 7 দিনেই কমবে, অ্যান্টিবায়োটিক খেয়ে সেটা 6.5 ডেজে কমানো যাবে না। এবং যে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক খাওয়া, অনেক সময় অনেক ডাক্তারবাবুরাও অ্যান্টিবায়োটিক লিখতে বাধ্য হন, জোর করে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক লিখে দিন, পরীক্ষা চলে আসছে সামনে, বাধ্য হন কিছু কিছু সময়। এই যে মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাওয়া, এটা কিন্তু বাচ্চাদের ক্ষতি করছে। এর ফলে যখন সত্যিকারের ওর একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, যখন তার অ্যান্টিবায়োটিকের দরকার পড়বে, তখন সে অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না, রেজিস্ট হয়ে যাবে, রেজিস্ট্যান্স চলে যাবে। এবং গোটা পৃথিবী জুড়ে কিন্তু অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, AMR নিয়ে প্রচুর কাজ হচ্ছে। 20 বছর আগে যে অ্যান্টিবায়োটিক কাজ করতো বা 10 বছর আগে যে অ্যান্টিবায়োটিক কাজ করতো, এখন সেই অ্যান্টিবায়োটিক কাজ করে না। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ইনফেকশনস হচ্ছে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স অর্গানিজম দিয়ে হচ্ছে। তো চিকিৎসকের পরামর্শ ছাড়া একদমই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। হ্যাঁ, 3 মাস আগে সর্দি কাশি জ্বর হয়েছিল, তখন তো ওই অ্যান্টিবায়োটিকটা দিয়েছিলেন আমি প্রেসক্রিপশন থেকে, সেটা আবার খেয়ে নিচ্ছি, রিপিট করে দিলাম না, তখন হয়তো ইন্ডিকেশন ছিল, এখন সেই ইন্ডিকেশন নেই, সেটা একদমই উচিত নয়। নাম্বার 1। নাম্বার 2, যেটা খুব কমন কোশ্চেন, যেটা লাস্ট 6-7 মাস ধরে আমরা জানতে পাচ্ছি, কোয়ারি প্রচুর আসছে, যে কাপ সিরাপ। এক্স্যাক্টলি, কাপ সিরাপ নিয়ে কি করা উচিত? প্রচুর মিডিয়াতে আমরা দেখলাম মধ্যপ্রদেশে কাপ সিরাপকে প্রচুর বাচ্চা মারা গেছে। তো এটা মনে রাখতে হবে যে কাপ সিরাপও কিন্তু ওভার দ্য কাউন্টার কাপ সিরাপ খাওয়া উচিত নয়। মোস্ট অফ দ্য কাপ সিরাপ যেটা আমাদের দেশে পাওয়া যায়, তাতে কিন্তু 2 বা তার বেশি ইনগ্রেডিয়েন্টস থাকে। কিছু কিছু কাপ সিরাপে একটা ইনগ্রেডিয়েন্টস থাকে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 2 বা 3টা ইনগ্রেডিয়েন্টস থাকে। তো সেইগুলো কিছু কিছু আছে যেগুলো ছোট বাচ্চাকে দেওয়া যায়, কিছু কিছু আছে যেগুলো ছোট বাচ্চাকে দেওয়া যায় না। এবার এটা কতটা এফেক্টিভ কাশি কমাতে, সেটা নিয়ে কিন্তু ডাউট আছে। মোস্ট অফ দ্য স্টাডিজ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেগুলো হয়েছে, তারা কিন্তু বলে যে কাপ সিরাপকে খুব একটা কাশির রিলিফ হয় না, এটাই শোনা যায়। হ্যাঁ, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজ করে। তাই সঠিক ডোজে সঠিক মিশ্রণের কাপ সিরাপ যদি সঠিকভাবে যেই বয়সে যা দেওয়া দরকার সেটা যদি দেওয়া যায়, সেটা উপকার না করতে পারে, কিন্তু ক্ষতি ইউজুয়ালি করে না। ক্ষতি যেটা হয়েছিল সেটা কাপ সিরাপের মধ্যে ভেজাল মেশানো হয়েছিল, অ্যাডাল্টারেশন ছিল, সেই জন্যই ক্ষতি হয়েছে। তো যেই বয়সে যেই কাপ সিরাপ দেওয়ার কথা, যেই ডোজে দেওয়ার কথা, সেটা দিলে হয়তো উপকার প্লাস মাইনাস হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ক্ষতি ইউজুয়ালি হয় না। মনে রাখতে হবে যে কোন বয়সে কোনটা দেওয়া দরকার, এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ও দাদা এটা 10 ml করে 3 বার খাচ্ছে, ভাইয়ের তো দাদার 10 বছর বয়স, ভাইয়ের 5 বছর বয়স, ভাইকে 5 ml করে 3 বার দিয়ে দিলাম, না না, এটা কিন্তু একদমই করা উচিত। এবং ওই ওষুধের দোকানে গিয়ে একটু চেয়ে নিয়ে নিলাম, দোকানে এত একটা কাপ সিরাপ দিন, তো বয়স কত, 5 বছর, আচ্ছা এটা 5 ml করে 3 বার খাইয়ে দাও, এইটা চলবে, এটা একদমই চলবে না। বা বাবা মা খাচ্ছে, ওই তো বাবা 10 ml করে খাচ্ছে, বাচ্চাকে 2.5 ml করে 3 বার দিয়ে দিই, দিস ইজ অ্যাবসলিউটলি নট ডান। একদমই। এই কাপ সিরাপের মতোই আরো একটা জিনিস এখন নিত্যসঙ্গী হয়ে গেছে বহু বাচ্চার, ইনহেলার, এবং সেটা অবশ্যই চিকিৎসক দিচ্ছেন বা সাজেস্ট করছেন, কিন্তু ইনহেলার জিনিসটার সঙ্গেও না একটা ভয়, একটা আড় জড়িয়ে রয়েছে বাবা মায়েদের, যে একবার ইনহেলার নিতে শুরু করলে ওকে ডিপেন্ডেন্ট হয়ে যাবে বা এটা কি ওর ভবিষ্যতের জন্য ক্ষতি করবে। তো এই ইনহেলার নিয়ে ভয়টা, এটার কি কোনো ভিত্তি রয়েছে, নাকি এটা একেবারেই অমূলক? একদম কোনো ভিত্তি নেই, এটা একদম অমূলক ভয়। এবং এটা খুব কমন প্র্যাকটিস, যে দেখেছি যে কোনো একটা বাচ্চা যখন মনে হচ্ছে একটা অ্যাস্থমাটিক বা হাইপার রিঅ্যাক্টিভ অ্যারয়েড ডিজিজ আছে, তাকে হয়তো শর্ট টার্মে বা মিডিয়াম টার্মে বা লং টার্মে ইনহেলার দিতে হবে। তো আমার প্র্যাকটিসে আমি দেখেছি ইনহেলারের কথা বললেই 50% বাড়ির লোক চলে যায়, আর দেখাতে আসে না। ইনহেলার আমি বলি যে ইনহেলারটা কিনে আনুন, আমরা দেখাবো কি করে দিতে হয়, তাতেও কালকে কিনে আনছি,
সো দে নেভার কাম ব্যাক ইউজুয়ালি। তাদের এতটা অবিশ্বাস এখনও, তারা অন্য প্রথা ইউজ করে। আলটিমেটলি তাদের মধ্যে কেউ কেউ খুব খারাপ হয়ে পড়ে, হাসপাতালে ভর্তি হয়, তখন বলে ডাক্তারবাবু আপনাকে 15 দিন আগে বলেছিলাম, তখন তো আপনি ইনহেলারটা ইউজ করতে বলেছিলেন, ইউজ করলে হয়তো এখন এই জিনিসটা হতো না। তো মনে রাখতে হবে, আমরা যতই কাপ সিরাপ খাই, যাই করি, সেগুলো কিন্তু আগে পেটের মধ্যে যায়, হজম হয়, তারপর সেটা রক্তের মধ্যে যায়, রক্তের মাধ্যমে সেটা লাংসের মধ্যে পৌঁছায়। তো সেটা লাংসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শরীরের বাদবাকি অর্গানও পৌঁছায়। তাই বাদবাকি অর্গানও কিন্তু তার কিছু এফেক্ট, কিছু কিছু সময় তার সাইড এফেক্টও থাকতে পারে। কিন্তু ইনহেলার যেটা আমরা নিই, সেটা ডাইরেক্টলি কিন্তু আমার একদম লাংসের মধ্যে চলে যাচ্ছে, রক্তে মেশার কোনো সম্ভাবনা নেই, এবং কিছু মিনিমাল সাইড এফেক্টস ছাড়া এটা একদম সেফ। এবং সঠিক ডোজে, সঠিক টেকনিকে যদি নেওয়া যায়, এর থেকে ভালো এফেক্টিভ জিনিস কিন্তু কখনোই হয় না। তাই আপনার ডাক্তারবাবুরা যদি ইনহেলার প্রেসক্রাইব করে থাকে কোনো বাচ্চাকে, তাহলে অবশ্যই সেটা নেওয়া উচিত। সঠিক টেকনিকে সঠিকভাবে ইনহেলার নিলে এটা অ্যাবসলিউটলি সেফ, এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং এ প্রসঙ্গে আরও একটা কথা খুব জরুরি দরকার, অনেক বাবা মায়ের মনেই একটা বদ্ধমূল ধারণা আছে যে নেবুলাইজার বোধ হয় ইনহেলার থেকে বেশি এফেক্টিভ। বড় বড় মেশিন, দাম বেশি, ইলেকট্রিকে চলছে, আওয়াজ দিয়ে গঙ্গো করে গ্যাস বেরোচ্ছে, এটা একদম খুব। ইনহেলার লিখলে যাতেও আমরা ইনহেলার নেবো না, আমরা নেবুলাইজার নেবো, আপনি এটা নেবুলাইজার লিখে দিন। তো বাইরের দেশে এরকম নেবুলাইজার লেখা যায় না, নেবুলাইজার পাওয়া যায় না, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নেবুলাইজার দেবে না। তো এটাও খুব একটা ভুল ধারণা। মনে রাখতে হবে, সঠিক টেকনিকে যদি আমি ইনহেলার নিই, এটা কিন্তু নেবুলাইজারের থেকে বেশি এফেক্টিভ। লোকে ভাবে কি না, ইলেকট্রিকে চলছে, দাম বেশি, এটা বোধহয় বেশি এফেক্টিভ। একদম নয়। নেবুলাইজার যখন আমরা দিই, তখন যে পরিমাণে ধোঁয়াটা বেরোয়, সেটা অধিকাংশই খুব জোরে বেরোয়, এবং তার লাংসের মধ্যে যে ডিপোজিট, সেটার থেকে বেশি ডিপোজিট হয় মুখের চারদিকে বা মুখের ভিতরে বা গলায়। ফলে 100 ভাগের মধ্যে হয়তো 40 ভাগ বা 50 ভাগ লাংসের মধ্যে থাকে। কিন্তু ইনহেলার যদি সঠিক ডিভাইসে, সঠিক টেকনিকে দিই, তার কিন্তু 70 থেকে 80 ভাগ মেডিসিনস, স্পেশার এবং মাস্ক, কখনো কখনো শুধু স্পেশার। ইউজুয়ালি যাদের বয়স 5 বছরের কম, তাদের আমরা স্পেশার এবং মাস্ক ইউজ করি। যাদের 5-6 বছরের উপরে, তাদের আমরা শুধু স্পেশার ইউজ করি। সেটা যদি সঠিক টেকনিকে নিই, তাহলে কিন্তু 70 থেকে 80% মেডিসিনস ডাইরেক্টলি লাংসের মধ্যে যায়, কার্যকারিতা অনেক বেশি হয়। এবং সবচেয়ে বড় অসুবিধা হয় যে একটা বাচ্চা যখন কাশি হচ্ছে বা অল্প শ্বাসকষ্ট হচ্ছে, তার বাড়িতে নেবুলাইজার নেন, অনেকে নেন, নিজের থেকে নিয়ে নেন, বা হয়তো কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন। তো অনেকের একটা বদ্ধমূল ধারণা থাকে যে আমরা তো নেবুলাইজার নিচ্ছি, আমরা তাহলে ভালো আছি। তো তারা নিজেরা হয়তো নেবুলাইজার নেন, বা কোনো ডাক্তারবাবু পরামর্শ হয়তো নেবুলাইজার নেন। কিন্তু বারবার যেটা বলছি, ইনহেলার সঠিকভাবে নিলে, সঠিক টেকনিকে, সঠিক প্রসেসে নিলে, সঠিক ডিভাইসে নিলে নেবুলাইজারের থেকে বেশি এফেক্টিভ। এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর ঘটনা, আমরা প্রত্যেক মাসে অন্তত একটা করে পেশেন্ট পাই যারা কাশি ছিল, শ্বাসকষ্ট ছিল, বাড়িতে বসে নেবুলাইজার নিচ্ছে, এবং বাড়ির লোকের মানে একটা ফলস সেন্স অফ কনফিডেন্স চলে আছে, এই তো আমি নেবুলাইজার নিচ্ছি, মানে আমার সব ঠিকঠাক আছে, একদম ভালো আছে, সব ঠিকঠাক আছে। এবং এই নেবুলাইজার নিতে 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 বাচ্চাটা যে কখন নেতিয়ে পড়েছে, বাচ্চার মধ্যে অক্সিজেনের ঘাটতি হয়ে গেছে, সেটা বাড়ির লোকেরা বুঝতে পারে না। খুবই সাংঘাতিক। নেবুলাইজার তখনই দেওয়া দরকার যখন বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে কোনো কারণে, তীব্র শ্বাসকষ্ট রয়েছে, বাচ্চার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তখনই নেবুলাইজার দেওয়া দরকার, দ্যাট টু উইথ অক্সিজেন। এই নর্মাল নেবুলাইজার মেশিন দিয়ে নয়, অক্সিজেনের থ্রু দিয়ে দেওয়া দরকার। তার মানে এটা একটা সিস্টেমের মাধ্যমে, স্পেশালাইজড এর মাধ্যমে যাবে, বাড়িতে বসে নেবুলাইজ করার জিনিস না, একদমই যাবে না। খুব কম কয়েকটা ইন্ডিকেশন আছে, খুব জটিল কয়েকটা অসুখ, সিস্টিক ফাইব্রোসিস, ব্রঙ্কিয়াক্টাসিস, কিছু কিছু ক্ষেত্রে আমরা বাড়িতে নেবুলাইজার ইউজ করতে বলি। সেসব ছাড়া সিম্পল হাইপার রিঅ্যাক্টিভ প্যারালাইসিস বা অ্যাস্তমা, এগুলোর ক্ষেত্রে বাড়িতে নেবুলাইজার একদম ইউজ করা উচিত নয়। এর এফিকেসি কম, সাইড এফেক্ট বেশি, এবং এটা একটা ফলস সেন্স অফ কনফিডেন্স এনে দেয় বাড়ির লোকের মনে। আমরা প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একটা পেশেন্ট পাই যে বাড়িতে নেবুলাইজার নিতে নিতে নেতিয়ে গেছে, অক্সিজেন লেভেল 60-70-এ চলে গেছে, লাস্টে একদম শেষ অবস্থায় আইসিইউতে নিয়ে এসছে। তো নেবুলাইজার বাড়িতে একদমই ইউজ করা উচিত নয়। দরকার পড়লে অনলি ইনহেলার অ্যান্ড ইনহেলার। এই ইনহেলার যাদের দরকার হচ্ছে, যাদের এই অ্যাজমাটিক সমস্যা রয়েছে আর কি, তো এটাও মা বাবাদের একটা ভয় বা ধারণা থাকে যে গোটা জীবনের জন্য তাহলে ওর এই হাঁপানিটা হয়ে গেল, বড় হয়েও কি ভুগবে, এবং ইনহেলারের উপর একটা ডিপেন্ডেন্সি হয়ে গেল, মানে সারা জীবন হাঁপাবে এবং ইনহেলার নেবে, একটা এরকম ছবি ভেসে ওঠে। তো ছোটবেলার যে অ্যাজমা, তো সেইটা কি বড় হয়েও থেকে যায়, সে কি সারে না? না, সর্বক্ষেত্রে সেটা হয় না। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে বাড়ির লোকেরা এই প্রশ্ন করেন, ডাক্তারবাবু ওকে তো ইনহেলার দিলেন, ও তো এটার উপর নির্ভরশীল হয়ে যাবে, সারা জীবন কি ওকে এটা নিয়ে যেতে হবে? অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি এই যে অ্যালার্জি, অ্যাস্থমাটিক সমস্যা, বাচ্চারা যত বড় হয় আস্তে আস্তে সেখান থেকে আউটগ্রো করে যায়, এটা আস্তে আস্তে কমে যায়। কিন্তু
20 বা 25 বছর আগে আমরা যেরকম দেখতাম যে অধিকাংশ ক্ষেত্রেই চাইল্ডহুড অ্যাসমা বড় হয়ে আর হয় না, এখন সেই নাম্বারটা একটু বেড়ে গেছে। হয়তো যাদের ছোটবেলাতেও অ্যাসমা থাকে তারা বড় হয়ে অ্যাসমাটিক হয়ে যাচ্ছে, কারণ সেই পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। তবু অধিকাংশ ক্ষেত্রেই যাদের ছোটবেলায় অ্যাসমা থাকে, ইনহেলার লাগিয়ে বারবার ভুগছে, তারা যত বড় হয় সেখান থেকে আস্তে আস্তে তারা বেরিয়ে আসে, যদি তারা সঠিক একটা লাইফস্টাইল মেনটেন করতে পারে এবং যে যে ট্রিগারগুলো অ্যাভয়েড করার কথা সেগুলো অ্যাভয়েড করতে পারে। এবং ইনহেলার কিন্তু সারা জীবনের জন্য দেওয়া হয় না, এটা একটা নির্দিষ্ট সময় হিসেবে দেওয়া হয়। কখনো কখনো শর্ট টার্ম ইউজ করা হয়, কখনো কখনো মিডিয়াম টার্ম 3 মাস 6 মাস, এবং দেখা যায় আস্তে আস্তে যদি রেসপন্স করে তাহলে কিন্তু ডাক্তারবাবুরা ইনহেলার আস্তে আস্তে বন্ধ করে দেন। কখনো কখনো শুধু SOS দেওয়া হয়, যখন সমস্যা হবে তখন নেবেন। কখনো কখনো একটা কোর্স দেওয়া হয় 3 মাস 6 মাস নিন, তারপরে দেখা যাবে। তো যেরকম বলা হবে সেরকম নেওয়া। এরকম কখনোই নয় যে লাইফ লং ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাবে, সারা জীবন নিয়ে যেতে হবে, বড় হলে সারবে না, এটা কিন্তু একদমই ভ্রান্ত ধারণা। ওকে, আচ্ছা, এই যে বাচ্চারা ঘন ঘন কাশিতে ভুগছে, তো অনেক সময় মা বাবারা বুঝে উঠতে পারেন না যে ঠিক রেড ফ্ল্যাগটা কখন কখন ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব, বা কখন এটা শুধু কাশি নয় অন্য কোনো বিপদ সংকেত যেমনটা আমরা আলোচনা করছি রয়েছে। তো সেই পার্টিকুলার রেড ফ্ল্যাগ বা উপসর্গ যেটা দেখে মা বাবা সতর্ক হবেন, সেটা যদি একটু চিনিয়ে দেন। খুব ইম্পর্টেন্ট, মনে রাখা দরকার, যে কোনো ছোট বাচ্চার যে কাশি, খুব ছোট বাচ্চা যারা 6 মাসের তলার কাশি, সেই কাশি যদি 3-4 দিনের বেশি থাকে তাহলে কিন্তু মনে রাখতে হবে এই কাশি একটা স্বাভাবিক কাশি নয়, এটা একটা কোনো গুরুতর সমস্যা রয়েছে, সেই জন্য ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। কোনো একটা বাচ্চার যদি হঠাৎ কাশি শুরু হয়ে গেল, একদম ভালো হঠাৎ কাশি হয়ে গেল, সেটাও কিন্তু রেড ফ্ল্যাগ সাইন। হঠাৎ কাশি হওয়াটা কিন্তু অনেক সময় আমরা বলি ফরেন বডি অ্যাসপিরেশন। বাচ্চা হুট করে কোনো একটা জিনিস মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, হঠাৎ করে চোকিং হলো, বিষম খেলো, কাশতে শুরু করে দিল, এটা একটা রেড ফ্ল্যাগ সাইন। বাচ্চা প্রচণ্ড কাশছে, কাশতে কাশতে বমি করে দিচ্ছে, বা এত কাশি হচ্ছে রাত্রিবেলায় শুতে পাচ্ছে না, কাশতে কাশতে হাঁপিয়ে যাচ্ছে, কিংবা কাশির শটটা চেঞ্জ হয়ে গেছে, ঘং ঘং করে কাশছে, আমরা বলি বার্কিং কাফ, কুকুর ডাকলে যেরকম কাশি হয় সেরকম কাশি হচ্ছে, কাশতে কাশতে গলার ভিতরটা বসে যাচ্ছে, এত কাশি হচ্ছে খাওয়া দাওয়া করতে পারছে না, নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারছে না, কিংবা এই নর্মাল ভাইরাল UTI কাশিগুলো 7-10 দিনের মধ্যে কমছে না, সেটা সেরকম হচ্ছে না, প্রলং কাশি থাকছে, কাশি কিছুতেই কমছে না, কিংবা কাশির সঙ্গে দেখা যাচ্ছে গলার মধ্যে প্রচণ্ড ঘর ঘর সাউন্ড হচ্ছে, কাশির সঙ্গে খুব ঠিক গন্ধওয়ালা মিউকাস হলুদ রঙের কফের মতো জিনিস নাক থেকে বেরোচ্ছে, কিংবা কাশতে কাশতে শ্বাসকষ্ট হচ্ছে, কাশির সঙ্গে রক্ত বেরোচ্ছে, এই সবগুলোই কিন্তু রেড ফ্ল্যাগ সাইন। কাশি কিন্তু সবচেয়ে কমন সিমটমস, সর্দি কাশি, যেটার জন্য বাচ্চারা চেম্বারে নিয়ে আসে, অধিকাংশ ক্ষেত্রে সেটা সেলফ লিমিটিং। কিন্তু এই যদি বিপদ সংকেতগুলো থাকে, রেড ফ্ল্যাগগুলো থাকে, তাহলে কিন্তু কাশিকে ইগনোর করা যাবে না, চিকিৎসকের পরামর্শ অতি অবশ্যই নিতে হবে। খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। আজকে এই মুহূর্তে যে মা বাবারা এই এপিসোড দেখছেন, অনেকেরই বাচ্চারা হয়তো এরকম সর্দি কাশিতে ভোগে, বা ওষুধ দেবো কি দেবো না, কখন দেবো, ডাক্তারের কাছে কখন যাব, অনেক কনফিউশন থাকে। তো সেই মা বাবাদের জন্য যদি আপনাকে কয়েকটি পরামর্শ দিতে বলা হয় পয়েন্ট করে, সেইগুলো কি কি হবে যদি বুঝিয়ে দেন। হ্যাঁ, প্রথম কথা যেটা বলতে হবে যে বাচ্চা ভুগবে, সর্দি কাশি জ্বর হবে, বছরে 6 থেকে 8 বার সর্দি কাশি জ্বর হওয়া একদমই নর্মাল। কিন্তু সেটা যদি অস্বাভাবিক আর হতে থাকে, মানে প্রচণ্ড ঘন ঘন কাশি হচ্ছে, জ্বর বারবার হচ্ছে, সর্দি কমছে না, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। নিজের থেকে ওভার দ্য কাউন্টার মেডিসিনস কিনে, স্পেসিফিক্যালি কাপ সিরাপ এবং অ্যান্টিবায়োটিক কিনে একদম খাওয়াবেন না, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা কাপ সিরাপ দেবেন না। বাচ্চাকে একটু বাইরের এক্সপোজার দিন, বাইরে 1 ঘন্টা 2 ঘন্টা খেলতে থাকুক। সবসময় এসি চালানো ভালো নয়, খুব তীব্র গরম পড়েছে, হিট ওয়েভ চলছে, সে সময় এসি চলুক, কিন্তু যত খোলামেলায় থাকবে, জানলা দরজা খোলা থাকবে, ঘরের মধ্যে বায়ু চলাচল করবে, তত কিন্তু ইনডোর এয়ার পলিউশনের সম্ভাবনা কমবে। কিছু কিছু ট্রিগার্স থাকলে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, স্পেসিফিক্যালি বাড়ির মধ্যে প্যাসিভ স্মোকিং, সেটা যেন কেউ না হয়, তীব্র গন্ধ ধোঁয়া, সেখান থেকে বাড়ির বাচ্চার সমস্যা হতে পারে, কোনো খাবার থেকে বাচ্চার সমস্যা হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। হেলদি হ্যাবিট গড়ে তুলতে হবে। ওজন বেড়ে যাচ্ছে বাচ্চাদের, ওবেসিটি হয়ে যাচ্ছে, বাচ্চাদের ওজন বেড়ে গেলে কিন্তু অ্যালার্জি, অ্যাস্থমাটিক সমস্যা, কাশি, হাঁপানি এগুলো বাড়ে। ওজন যাতে না বাড়ে, বাচ্চারা যাতে ফিট থাকে, হেলদি ডায়েট যাতে খায়, ঠিকঠাক সময়ে শোয়া, সঠিক পরিমাণে ঘুম, সেইগুলো যেন থাকে, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো যদি খেয়াল রাখি এবং নিজে থেকে মেডিসিন যদি না দিই, চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি মেডিসিন দিই, তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই ভালো থাকবে।
আজকের এপিসোড থেকে একটা কথা খুব পরিষ্কার, যে ফুসফুস মানে শুধুই শ্বাস নিচ্ছি আর শ্বাস ছাড়ছি এটুকু নয়, এটা কিন্তু আমাদের জীবনযাত্রাও। আমরা কোথায় আছি, কতটা খেলাধুলো করছি, কি খাচ্ছি, সবটা মিলিয়ে কিন্তু একটা বাচ্চার ভবিষ্যতও গড়ে উঠছে। ডক্টর গিরিকে অনেক ধন্যবাদ এত সহজ করে, সুন্দর করে গোটা বিষয়টা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যারা এপিসোড দেখছেন, বাচ্চার হাঁচি, কাশি, সর্দি শুধুই সিজন চেঞ্জ ভাববেন না, তার শরীর কি বলতে চাইছে সে কথা শুনুন, ডাক্তারবাবুর পরামর্শ নিন। এই এপিসোড যদি মনে হয় কারো কাজে লাগবে তাহলে শেয়ার করুন, কমেন্টে মতামত জানাতে পারেন এবং ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।